প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব ১। দুপুরে র্যাব ১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব ১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান, র্যাব ১৩-এর সহযোগিতায় বুধবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা সদরের সাহাপাড়া ভবানীপুর এলাকা থেকে মেহরাজকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি তার মামা শ্বশুরের বাড়িতে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা আসামি মেহরাজ স্বীকার করেছেন বলে জানায় র্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম। সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে র্যাব 13 তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। বাকি যে সকল এজাহারনামী আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার ৩ নম্বর আসামি মাহাথির। হত্যার দায় স্বীকার করে আলোচিত এই মামলায় এ নিয়ে ২ আসামি জবানবন্দি দিল। এর আগে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছিলেন আরেক আসামি আল কামাল শেখ। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিএমএম কোর্ট চত্বরে বিক্ষোভ করে সহপাঠীরা। পারভেজ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। বলেন, পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেককে এখনও গ্রেফতার হয়নি। তাদের গ্রেফতারের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন পারভেজের সহপাঠীরা। এছাড়া শিক্ষাঙ্গনে বহিরাগত প্রবেশ বন্ধ এবং নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবিও জানানো হয়। এই ধরনের ঘটনা এবার প্রথম না, এবার হয়তো একজন মারা গেছে দেখে আপনারা জানতে পারতেছেন যে আমাদের ক্যাম্পাসে এরকম একটা ঘটনা হয়েছে যে বাইরের লোকাল পোলাপান এসে আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদেরকে হত্যা করে রেখে গেছে। মেয়ের দুইটাকেও আইনের আওতায় নিয়ে আসা হোক, যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা হোক। একটা দাবি, আমরা একটা দাবির জন্য এখানে মানববন্ধন কর্মসূচি করছি, যেখানে কোনো হট্টগোল নাই, কিছু না, সাধারণভাবে আমরা হট্টগোল করছি, যে এখন বলছি আমরা পারভেজ হত্যার বিচার চাই। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুম ও উপ উপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র। গতকালই অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনকারীরা। সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকেন ছাত্রছাত্রীরা। জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন। দাবি মেনে নেয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে ৪ মে। এর আগে গতরাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। আর মধ্যবর্তী সময়ের জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। আমি আসলে জানি, এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। তা আমি মনে করি, যদি সরকার মনে করে আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম, আমাকে অব্যাহতি দেওয়ার প্রয়োজন হতো না। সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত ৬৫ দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এদিকে কুয়েট শিক্ষক সমিতির বৈঠক শেষে সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে। ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকদের ক্লাসে না ফেরার পূর্বের সিদ্ধান্ত বহাল রয়েছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, যেসব শিক্ষার্থী রাজনীতি মুক্ত ক্যাম্পাসের জন্য আন্দোলন করছিল তারাই আজ অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দী। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। গৌরবান্বিত জুলাই গণ অভ্যুত্থানের দীর্ঘ ৮ মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। দারিদ্র্য দরিদ্ররা তৈরি করে না, এটা সিস্টেম তৈরি করেছে, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দোহারে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এখনকার মানব সভ্যতা আত্মবিধ্বংসী।
এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনুস আরও বলেন, 3-0 মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব। প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে 3-0 বিষয় নিয়ে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। বক্তব্যের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উদ্দেশ্যে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে সচেতন করতে পারবে, কিন্তু তার বাস্তবায়ন নিজেদের করতে হবে। এ সময় তরুণ প্রজন্মকে স্বপ্নবাজ হওয়ার আহ্বান জানান। ডক্টর ইউনুস তরুণ প্রজন্মকে সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানান। বলেন, সোশ্যাল ফিকশনের মধ্য দিয়ে সমাজের অর্থনৈতিক, সামাজিক নানান দিক উঠে আসবে। সোশ্যাল ফিকশন ইজ হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড অ্যাজ হিউম্যান বিইং উইল লাইক টু হ্যাভ টুগেদার। বর্তমানে মানব সভ্যতা আত্মবিধ্বংসী হয়ে গেছে বলেও মন্তব্য অন্তর্বর্তী সরকার প্রধানের। জানান, এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। The civilization that we are going through is a self-destructive civilization. We cannot protect ourselves from that civilization. This civilization will kill us completely. We created a civilization based on waste creation, if I can make it a simple statement. ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার তত্ত্ব 3-0 বাস্তবায়নে জোর দিয়ে বলেন, দারিদ্র্যের শূন্যতা, বেকারত্বের শূন্যতা, কার্বন নিঃসরণের শূন্যতায় এগিয়ে আসতে হবে তরুণদের। একই সাথে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান। If you have a 3-0 world, we have created a new civilization. That's the only way we can survive. Otherwise, we don't survive. My emphasis point that we are one single individual, one of you right here, can change the world forever. কাতার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দারিদ্রতা গরিবরা সৃষ্টি করে না, এটি সিস্টেমের সমস্যা বলেও আখ্যায়িত করেন। Poverty is not created by the poor people. Who created it? System that we developed in the world creates it every day, and we are teaching you how to do it. Strengthen that system. That's the problem. We are not creating the counter system, how to not to create poverty. এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে দোহায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লামিয়া তিথি, যমুনা নিউজ। ফ্যাসিবাদের দোসররা আসামি হয়েও আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন আচরণ অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করার গভীর ষড়যন্ত্র। এই কারণেই জুলাই আগস্টের হত্যাকারী শাহজাহান খান গংরা আদালতে গিয়ে সরকারকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নিরাপত্তায় গণহত্যাকারীরা এমন আচরণ করছে। আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে তোলা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, দেশের অর্থ পাচারকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। নির্বাচিত সরকার না থাকলে দেশে স্বৈরাচার উত্থানের শঙ্কা থাকে বলেও জানান রিজভী আহমেদ। ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টের শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। রাজনৈতিক বিষয়গুলো ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সমাধান করা হবে, এমনটাই জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন সামনে রেখে আপাতত যে সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে এসি। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। নির্বাচন কমিশনে বেলা 11টার দিকে সিএসি এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলি। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার ও হাই কমিশনার। সুজান রাইলি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা করবে তার দেশ। বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশে থেকে নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা করতে চাই আমরা।
to work with you as best we can. সিসি বলেন ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্বাচন, রাজনৈতিক দল নিবন্ধন সহ নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি তুলে ধরা হয়েছে আলোচনায়। ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই বলবে দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। এক প্রশ্নের জবাবে সিইসি জানান রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে। ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কি দেন, কি ধরনের দেন আমরা তো জানি না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য হলো সবার সঙ্গে আলোচনা শেষে একটি জাতীয় সনদ তৈরি করা, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এর মাধ্যমে নির্মিত হবে আগামীর বাংলাদেশের রূপরেখা। সকালে সংসদ ভবনের এলডি হলে আমজনতা পার্টির সাথে বৈঠক শুরুর আগে এসব কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আরও বলেন 50 বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। সবার আকাঙ্ক্ষা হলো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তা প্রতিষ্ঠিত হলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না বলেও মনে করেন আলী রিয়াজ। তিনি বলেন তখন গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণও দিতে হবে না। বৈঠকে আমজনতা পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। সংবিধানের 116 অনুচ্ছেদের মাধ্যমে অধস্তন আদালতের উপর প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের দ্বৈত শাসন চলছে। এই অনুচ্ছেদ বাতিল না করে শুধুমাত্র অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন করা সম্ভব নয়। 116 অনুচ্ছেদ বাতিল চেয়ে করা রিটের রুল শুনানির দ্বিতীয় দিন আদালতে এসব কথা বলেন রিটকারী আইনজীবী শিশির মনির। রিটের পরবর্তী শুনানির জন্য মঙ্গল ও বুধবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট। শিশির মনির বলেন স্বাধীন সার্বভৌম আদালত থেকে বিচার পাওয়া নাগরিক অধিকার, কিন্তু দীর্ঘদিন ধরে অদৃশ্য হাতের অজুহাত দিয়ে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠা হলে তা অনেকটা নিয়ন্ত্রণ হবে। 2024 সালের 25 আগস্ট 10 জন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। আবেদনে 1972 সালের মূল সংবিধানের 116 অনুচ্ছেদ পুনরুদ্ধারের নির্দেশনা চাওয়া হয়, যেখানে সুপ্রিম কোর্টকে নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি ও ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। দ্বৈত শাসন ব্যবস্থা থেকে একটি সুনির্দিষ্ট স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা গড়ে তোলা এখনই মোক্ষম সময়, এবং এটি যদি এখন করা যায় তবেই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা এখনই ঘটানোর খুব গুরুত্ব রয়েছে। অন্যথায় তাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া যায় তাহলে বিচারিক কোয়ালিটি কোনো দিনেই উন্নতি করা সম্ভব নয়। মেজর সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানি শুরু করে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এর আগে বুধবার মেজর সিনহা হত্যায় রাষ্ট্রপক্ষে 5 সদস্যের বিশেষ টিম গঠন করেন অ্যাটর্নি জেনারেল। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। রানা প্লাজা ট্র্যাজেডিতে সাভারে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন। সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অস্থায়ী বেদিতে আসতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠন। আহত শ্রমিক ও নিহতের স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রমসচিব, পুলিশ এবং সাধারণ মানুষ। এদিকে অস্থায়ী স্মৃতিবেদির সামনে 13 থেকে 25 স্মরণ ও সংস্কারের শ্রমিকের বন্দোবস্ত অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন 24 এপ্রিলকে জাতীয় শ্রমিক দিবস করা সহ শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান। 24 এপ্রিল রানা প্লাজা দিবসে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, সরকারিভাবে 24 এপ্রিল রানা প্লাজা দিবসকে
জাতীয় শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করতে হবে। নিয়মনীতির তোয়াক্কা না করে কিংবা রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে রাজুক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অব্যাহত অভিযান। স্থানীয়রা জানান, নিয়মিত অভিযান পরিচালনা করলে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করতে পারবে না, চলাচলের রাস্তাও হবে না বেদখল। অবৈধ সকল স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। রাজধানীকে বাসযোগ্য ও দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রাজুক ও ডিএনসিসি। নকশা না মেনে তৈরি করা ৩,৩৮২টি ভবন চিহ্নিত করেছে রাজুক। সেই লক্ষ্যে প্রতিদিন পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলক্ষেত নামাপাড়া এলাকায় অভিযান চালায় রাজুক। এ সময় ভবনের নকশা বহির্ভূত অংশ ভাঙাসহ জরিমানা করা হয় মালিকদের। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ স্থাপনা বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। একটা বিল্ডিং হলে ওখানে তার পুরো ডিটেলসটা সামনে দিতে হবে, সামনে একটা সাইনবোর্ড আকারে টাঙিয়ে দিতে হবে সুনির্দিষ্ট আকারে। তো এইটা দিচ্ছেন না, তো জনগণ যখন সচেতন হবে জনগণই এটা প্রতিরোধ গড়ে তুলবে এবং এভাবেই আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। যদি ব্যর্থ হয় আমরা যতবার প্রয়োজন হয় ততবার ব্যবস্থা নিব, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এদিকে মিরপুর ২ এর রূপনগর আবাসিক এলাকার প্রতিটি গলিতে অবৈধভাবে নির্মিত পকেট গেট উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে এমন স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। মানুষের সমস্যার কথা বিবেচনা করে তাদের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য জনগণের দাবির প্রেক্ষাপটে আমাদের এই আজকের উচ্ছেদ অভিযান এটা কন্টিনিউ হবে। অবৈধভাবে নির্মিত পকেট গেটগুলো উচ্ছেদের উদ্যোগকে স্বাগত জানান ভাড়াটিয়ারা, তবে ক্ষোভ জানান বাড়ির মালিকরা। এটা তো সাধারণ জনগণদের জন্য, তো আমি তো এখানে বাসা আলার মালিক হওয়ার কারণে যদি আটকে দেই ওই পাশের লোকজন তো যাতায়াত করা অনেক কষ্ট হয়ে যায়। বাড়িওয়ালাদের সুবিধার্থে এখানে গেট হয়েছে, আর কোনো ভাড়াটিয়ারা ইচ্ছা করলেই মনে করেন যে কোনো সময় রাত্রে ঢুকতে পারে না। গরিব কাঙ্গালেরা পেটের দিন না দিন মজুরি খায়, ওই পাশে রিক্সা থাকে ভিতরে ঢুকতে জানা, 2.5 কাঠা 3 কাঠা জায়গা কিনা একজন বাড়িওয়ালা হয়েছে। রাত্রেবেলা সিকিউরিটি কনসার্ন থাকে, তখন তো আর কেউ আমাদের সিকিউরিটিটা থাকবে না, এটার জন্য মূলত দেওয়া। বর্তমানে যে চুরি ডাকাতি চলতে আছে সব তো লুটে নিয়ে যাবো গা, অহরহ ডাকাতি হয়, আমরা এই জন্য গেট দিছি। সাধারণে স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে এমন অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদে অভিযান চলমান থাকার কথা জানায় সিটি কর্পোরেশন। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 5 নারী সহ 22 জন দালাল গ্রেফতার হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার ভোর থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় রোগীর ছদ্মবেশে মোট 22 জন দালালকে আটক করেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 22 জনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান। তিনি জানান, হাসপাতালটিতে সেবা নিতে আসা মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এসব দালালরা। দিনের পর দিন এই অবৈধ কাজ তারা করে যাচ্ছিল বলে আটককৃত দালালরা। আটককৃত 22 জনের মধ্যে 17 জন পুরুষ ও 5 জন নারী। যেটা হচ্ছে হাসপাতালে এখানে অনেক ধরনের চিকিৎসা আছে, অনেক ধরনের যন্ত্রপাতি আছে, পরীক্ষা হয়, কিন্তু তারা এখানে পরীক্ষা না করিয়ে এখানে এসে রুগীদের ফুসলে মিসলিড করে তারা হচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিকে নিয়ে যায়। প্রত্যেককে 15 দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড। যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার হরণ না হয়, এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা কর্মসূচি নিয়ে রংপুর বিভাগের 4টি সাংগঠনিক জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। কর্মশালার শুরুতে তৃণমূল নেতাকর্মীদের কথা শোনেন তারেক রহমান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, জনমানুষের চাওয়া পাওয়ার সাথে একটি মহলের পার্থক্য রয়েছে, তারা দেশের উন্নয়ন ও সংস্কার চায় না। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। দিনব্যাপী কর্মশালায় দলটির বিভিন্ন কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। এই কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে
দেশের জন্য, দেশের স্বার্থে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রফতানি কমবে না, এমনটা মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মিট বাংলাদেশ এক্সপোজিশন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচ কমানোর চেষ্টা চলছে, এতে রফতানি খরচ আরও কমে যাবে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, রফতানি পণ্যের বহুমুখীকরণ এখন সময়ের দাবি। শুধু কিছু নির্দিষ্ট পণ্যের উপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উদ্ভাবনে যেতে হবে, নতুন বাজার খুঁজতে হবে। 1000-এর বেশি স্থানীয় ক্রেতা ও 120টি বাংলাদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই প্রদর্শনীতে। আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতারা বাংলাদেশি উৎপাদনকারী বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছেন। কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে, প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমান সরকারের আমলে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। সকালে সুনামগঞ্জে কৃষকের কাছ থেকে সরকারিভাবে আনুষ্ঠানিক ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। কৃষকদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি। পরে দেখার হাওরে ধান কাটা পরিদর্শন করেন উপদেষ্টা। বলেন, আমন মৌসুমে যেমন ফরিয়াদের দৌরাত্ম ছিল না, তেমনি বড় মৌসুমেও থাকবে না। এর আগে তো এই সরকার ছিল না, আমি ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু গত আমন মৌসুমের প্রকিউরমেন্টটা আমার হাত দিয়ে হইতে আমি বলতে পারবো কোনো সিন্ডিকেট ছিল না, বরং মিলাররা ক্ষেত্রবিশেষে ক্ষতিগ্রস্ত হয়ে তাও দিচ্ছে। এখানে আজকেও বলছে, এখানেই বলে গেছে, আপনাদের সামনেই বলছে মিলার দ্বারা ছিল, এখানে তো হয় নাই। এবারও আশা করছি ইনশাল্লাহ হবে না, যদি হয় এটা সমাধান করা হবে, তাৎক্ষণিকভাবে সমাধান। স্কুল শিক্ষক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স বাতিল করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ফেসবুক স্ট্যাটাসে কথা জানিয়ে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। বলেন, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করার জন্য লাইসেন্স করার পরামর্শ দেন। আসিফের বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন বলেও মনে করেন আসিফ। তবে ছেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই স্বার্থের দ্বন্দ্ব বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তাই আসিফের বাবার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় 2023 সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানানো হয়। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে নগরীতে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ নিয়ে দায়ের মামলার শুনানির দিন নির্ধারিত ছিল আজ। তাই সমাবেশ ও মিছিল শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আদালতের সামনে অবস্থান নেন। তবে আজ শুনানি হয়নি। আগামী 5 মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। জম্মু কাশ্মীরের সামরিক বাহিনীর চলমান অভিযানের সময়ে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। আর এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের উধামপুর এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গোলাগুলিতে সেনা সদস্য নিহতের ঘটনা এটাই প্রথম। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে সামরিক বাহিনীর। এ সময় সেখানে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে গোলাগুলি হয়। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় এখনও আটক করা হয়নি কাউকে। 4 সন্ত্রাসীকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। 4 জনের ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। তারা হলো আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। আরও একবার স্থগিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর। 2026 সালে আসরটি আয়োজন হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।
চলতি বছর জুনের শেষ দিকে শুরু হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সেই অনুযায়ী 2 মাস বাকি থাকলেও ভেন্যু ও সূচি নির্ধারণ করা হচ্ছিল না, তাতে শঙ্কা বাড়ছিল। সেই পর্যন্ত আসরটি 2026 সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত এলো। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী বছর পর্যন্ত আসরটি স্থগিত করলেও কবে কোথায় আসরটি অনুষ্ঠিত হবে তা জানায়নি সাফ। 2026 সাল বিশ্বকাপের বছর বিধায় বিশেষ গুরুত্ব দিয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানায় সংস্থাটি। AHF কাপ হকিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পুল বিতে নিজেদের চতুর্থ শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা 4 জয়ে 12 পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠল মামুনুর রশিদের দল। প্রথম কোয়ার্টারে আশরাফুল মিমোদের আক্রমণে ছিল না তেমন কোনো ধার। 39 মিনিটে ডেডলক ভাঙেন রাকিবুল। এই গোলের রেশ থাকতেই ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর 43 মিনিটে প্রথম হিটে গোলরক্ষক আটকে দেওয়ার পর ফিরতি হিটে ব্যবধান আরও বাড়ান ফজলে রাব্বি। চতুর্থ কোয়ার্টারে আরও 2 গোল করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার পুল এর রানার্স আপের মুখোমুখি হবে বাংলাদেশ। নিরাপদ রাস্তা পারাপারে পরীক্ষামূলক প্রকল্প চালু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। জায়গার অর্থায়নে রাজধানীর মিরপুর 2 নম্বরে মিরপুর কলেজের সামনে এই কার্যক্রম চলছে। জেব্রা ক্রসিংয়ে সিগন্যাল বাতি সবুজ হলে পথচারী রাস্তা পারাপার করতে পারবে, আর বাতি লাল হলে গাড়ি চলবে। রাজধানীর অন্যতম সমস্যা যানজট। ট্রাফিক আইন মেনে না চলার কারণে সমস্যা আরও প্রকট হয়েছে। তারপরও পথচারীদের সড়ক পারাপারেও নেই নিয়ম নীতি, ফলে ঘটছে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পথচারীদের রাস্তা পারাপার নিরাপদ করতে ব্যবস্থা নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মিরপুর কলেজের সামনের জেব্রা ক্রসিংয়ে চালু করা হয়েছে পরীক্ষামূলক নতুন সিগন্যাল ব্যবস্থা। ট্রাফিক বিভাগ বলছে, ফুটপাতে থাকা সিগন্যাল লাইট সবুজ হলে পথচারীরা রাস্তা পার হবেন, আর বাতি লাল হলে যানবাহন চলবে, আর সেটি হবে নির্দিষ্ট টাইমে স্বয়ংক্রিয়ভাবে। এইখানের যে জ্যামজট ছিল তা অনেক বাজেভাবে ছিল। কলেজের স্টুডেন্টদের যাইতে অসুবিধা হইতো, পারাপার করতে অসুবিধা হইতো, তো এটা হয়ে অনেক ভালো হয়েছে। আমরা অভ্যস্ত না, তো সেই জন্য জটিল মনে হয়েছে, কিন্তু ইজি আমরা তৈরি করতে পারলে মনে হয় নিজেদের ওইভাবে তৈরি প্রস্তুত করবে তাহলে ইজি। পরশুদিন আমি পার হচ্ছিলাম, তখন একজন বলছিল যে দেখবো না কতদিন থাকে। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা যদি নিজেরা এটাকে মেনটেন করি তাহলে এটা তো সবসময়ই থাকবে। তো সেই জন্য খুবই ভালো উদ্যোগ এটা। নতুন এই নিয়ম মেনে চলতে নগরবাসীকে সহযোগিতা করছে ট্রাফিক পুলিশ। তবে অনেকের মধ্যে নিয়ম না মানার প্রবণতাও দেখা যাচ্ছে। সিগন্যাল দিতেছে, ওনারা ব্রেক করে কিন্তু চলে যাইতেছে, ওটা আর ওনারা নিতে পারতেছে না যে আমরা কি উপরে তাকাইতেছে সবুজ কি লাল কি ওনারা বুঝতেছে না। পথচারীর জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ আমরাও দূরের থেকে বুঝতে পারি যে এখানে পথচারীর জন্য থামতে হবে, আমাদের জন্য একটা সতর্কবাণী। গভর্নমেন্ট কখনোই আপনাকে হাতে ধরে শেখাবে না, সেটা আপনার মধ্যে থেকে চেঞ্জটা আসতে হবে। এখন যত রাস্তা দেখাই দিচ্ছে সেটা আমরা যদি দেখতে চলতে পারি সেভাবে আমরা ভালো। প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে যদি নিয়মটাকে ফলো করে বাংলাদেশ আরও উন্নত হবে এবং আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। পাইলট প্রকল্প হিসেবে মিরপুরের এই জেব্রা ক্রসিংয়ে চালু হলেও পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সিগন্যালে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করে কয়েকজন হলে সিগন্যাল লাইট অটোমেটিক তাদের জন্য অন হবে, তারপর পার হবে, এরপর গাড়ি পার হবে। এই জন্য পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, এখানে সিগন্যাল লাইট মেনে চলতে হবে। মেনে চললে সবার জন্য সুবিধা হবে, সবাই তাড়াতাড়ি যেতে পারবে, না হলে উভয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। পথচারী ও যানবাহন চালকদের এই সিগন্যাল বাতি মেনে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়, এতে 4 জন আহত হয়েছেন। এ সময় বাসের ছাদ ভেঙে গাছের ডালে ঝুলে থাকে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে ঝিনাইদহে শৈলকুপা যাচ্ছিল বাসটি। পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় পৌঁছানোর পর বাসের নিয়ন্ত্রণ হারায় চালক। এতে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। বাসের ছাদটি ঝুলে থাকে গাছের সঙ্গে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। টাঙ্গাইলে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর উল্টে নিহত হয়েছেন একজন। নিহতের নাম রমেজা বেগম। ভোরে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেপিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়ে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন রমেজা। তার স্বামী নামাজ পড়তে গিয়েছিলেন পাশের মসজিদে। এ সময় জামালপুরগামী একটি
পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রমেচার ঘরে উঠে পড়ে উল্টে যায়। পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান রমেচা। পরে ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তামাকের কারণে অসুস্থতায় গোটা রাষ্ট্র আর্থিক ক্ষতির শিকার হয়, যা টেকসই উন্নয়নের জন্য বড় বাধা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা আয়োজিত আলোচনায় সভায় এই মন্তব্য করেন বিশিষ্টজনরা। বক্তারা বলেন, তামাকজাত পণ্য বিক্রি করে রাজস্ব আয় বাড়লেও তার তুলনায় চিকিৎসা ব্যয় বেশি। 2017-18 অর্থবছরে 22,810 কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে তামাকজনিত চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা হারানোর অর্থনৈতিক ক্ষতি ছিল 30,560 কোটি টাকা। বক্তারা দাবি করেন, আইন শক্তিশালীকরণে বাধা তৈরি করতে তামাক কোম্পানিগুলো নানা ধরনের গুজব ছড়িয়েছে। আইন সংশোধনে অংশীজনের মতামত নেওয়া হয়নি বলেও জানান বক্তারা। নেতা নেত্রীরা এখন হয়ে গেছে মুরব্বী, তারা তো আরো এনকারেজ করে যে তুমি খাও ধ্বংস পাও। নতুন প্রজন্ম যারা তারা এখন শুরু করে নাই, তাদের থেকে দূরে রাখার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। ই সিগারেট ভেপিং যেটা, সেটা ৭৭টি দেশ সেটা বন্ধ করেছে। তামাক সেবী চিকিৎসক, নার্স, স্টাফ কাউকে হাসপাতালে রাখা উচিত না, এদেরকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। ফিক্সড ডিপোজিটের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড দোহার জয়পাড়া শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলামের বিরুদ্ধে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, দোহার এলাকায় বেশিরভাগ প্রবাসীদের নামে উচ্চ হারে লাভ দেওয়ার লোভ দেখিয়ে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে ম্যানেজার শহীদুল ইসলাম। প্রাথমিকভাবে ব্যাংকের সকল আনুষ্ঠানিক কাগজপত্রে স্বাক্ষর রাখলেও মূল অ্যাকাউন্টে টাকা জমা করেনি। পরবর্তীতে জমাকৃত মূল টাকা উত্তোলন করতে গিয়ে কোনো ফিক্সড ডিপোজিটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, যদিও প্রতি মাসে তাদের অন্য অ্যাকাউন্টে এফডিআর এর বিপরীতে লভ্যাংশ জমা হচ্ছে। এমন অভিনব কায়দায় জালিয়াতি ও টাকা আত্মসাতের বিচার এবং টাকা ফেরতের দাবি জানান ভুক্তভোগীরা। ব্যাংকের প্রধান শাখায় বারবার যোগাযোগ করেও কোনো সুফল পাচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নানাবিধ আর্থিক কেলেঙ্কারির সাথে জনাব শহীদুল ইসলাম সম্পৃক্ততা রয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা মূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না, আমরা সাইন দিছি, আমার কাছে চেক চাইছি, সবসময় যেটা দিই আমি। একটা এফডিআর করলাম ওনার রুমে বসেই, উনি লেখলো, উনি লেখার পর আমার বললো যে চেক লাগবে। একটা ফেক চেক আপনাকে দেওয়া হয়েছে। আমার নাম ফেক চেক দিলে সেটা ব্যাংক দিছে আমাকে। আমি তো ব্যাংকের ম্যানেজারের সামনে, ম্যানেজারের ব্যাংকের ভিতরে ঢুকে আমি লেনদেন করছি, আমি তো রাস্তায় কোথাও লেনদেন করি নাই। ৪৬তম বিসিএস এ প্রশ্ন ফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলছে। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন, জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোবাশের মোনেম। বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তখন সাথে সাথে ব্যবস্থা নেবে পিএসসি। এ সময় জানান, প্রশ্ন ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার জন্য সতর্ক আছে পিএসসি। বিজি প্রেসে বিসিএস এর কোনো প্রশ্ন ছাপানো হবে না। প্রার্থীদের বিভ্রান্ত করে সংবাদ পরিবেশন না করতে আহ্বান পিএসসির চেয়ারম্যানের। বলেন, ছাত্রছাত্রীদের সাথে কথা বলে পিএসসিকে ঢেলে সাজানো হবে। এই কমিশন লুকোচুরি করার কমিশন নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, 1 থেকে 1.5 বছরের মধ্যে পরীক্ষার জট ছাড়াতে কাজ করছে কমিশন। সিলেবাস সংস্কারেও কাজ করছে পিএসসি। আর এটা প্রমাণিত হয়নি, যেহেতু একটা বিষয় এটা বলে নেওয়া দরকার। এখন এটা সিআইডি তদন্ত করছে। সিআইডি তদন্তে যদি দোষী বের করতে পারে সিআইডি, এবং তখন যেই মুহূর্তে তারা দোষী সাব্যস্ত হবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের চাকরিচ্যুতি হবে নিশ্চয়ই। ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর বসছে আগামীকাল শুক্রবার। চট্টগ্রামের লালদিঘি মাঠে লড়বে শতাধিক বলি। এরই মধ্যে বসেছে 3 দিনের বৈশাখী মেলা। তবে এবার বিধিনিষেধের কারণে মেলার পরিসর সীমিত। জব্বারের বলি খেলা ঘিরে প্রতি বছর 11, 12, 13 বৈশাখ 3 দিন লালদিঘির আশপাশ জুড়ে জমজমাট মেলা বসলেও এবারের চিত্র ভিন্ন। মূল সড়কে দোকানপাট বসতে না দেয়ায় আগের সেই আমেজ নেই। তারপরও প্রতি বছরের মতো ঢাকা, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য সামগ্রী নিয়ে এসেছেন বিক্রেতারা। দোকান বসাতে না পেরে অলস সময় পার করছেন তারা। বহুত কষ্ট করে আসছি,
আমরা চেষ্টা করছি মেলা করতাম, মেলা করতে পারি না। হাজার হাজার দোকানদার, আমরা একদম অসহায়ত্ববোধের মতো আছি, কারোর কাছে গাড়ি ভাড়াও নাই। অন্যান্য বছর অনেক ভালো, এই বছর কিচ্ছু হয় নাই। আইসা বিপদে পড়ে গেছি। আমাদের আজকে এক সপ্তাহ যাবত এই রাস্তায় থাকি, রাস্তায় খাই। খেলা হবে মেলা হবে না, এরকম একটা পরিস্থিতি আগে থেকে ডিক্লার দেয় নাই। মাটির তৈরি পণ্য, তৈজসপত্র, হস্তশিল্প, ফুল, ফল, খেলনা, খাবার, ফার্নিচার সহ হরেক রকম পণ্য নিয়ে বিচ্ছিন্নভাবে বসেছে কিছু দোকান। প্রতি বছর এই বৈশাখী মেলার অপেক্ষায় থাকেন ক্রেতারা। বেহাল দশা দেখে হতাশ তারা। আমরা প্রতি বছর একটা আশা থাকি যেখানে আমরা কেনাকাটা করবো, এরকম একটা প্রতীক্ষা আমাদের থাকে। কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য আসছে, কিছুই কিনতে পারতেছি না। প্রতি বছর যেভাবে হয়ে আসতেছে এভাবে হইলে ভালো লাগবে। আমার বুদ্ধি যখন থেকে হয়েছে, ছোটবেলা থেকে আসতেছে, এবার মজা পাচ্ছি না। এদিকে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসর বসবে আগামীকাল শুক্রবার বিকালে লাল দিঘি মাঠের অস্থায়ী মঞ্চে লড়বে দূর দূরান্ত থেকে আসা শতাধিক বলি। ৮০ হতে ১০০ জনের মতো ইয়াসকার পাবেন। তাদেরকে নিয়ে পর্যায়ক্রমে আপনার ওই নকআউট ভিত্তিতে কুস্তি প্রতিযোগিতা হবে। সবকিছু ৩টা ৪টার পর থেকে আমাদের মেলা পরিপূর্ণ জমজমাট হয়ে যাবে, যেটা প্রতি বছর আপনারা পান। আর খেলা তো আগামীকাল ৩টা থেকে শুরু হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।